ক্লাস শেষে ইউনিভার্সিটির করিডর দিয়ে রিন্নি আর আরাব পাশাপাশি হাঁটছিল। আরাবের হাতে এক গাদা ফাইল আর রিন্নি ব্যাগটা কাঁধে নিয়ে একটু দূরত্ব বজায় রেখে চলছে। হঠাৎ করিডরের মোড় ঘুরতেই দেখা গেল তানিনকে। ওকে দেখে আরাব আবার সেই গোমট মুখ করল, কিন্তু রিন্নি কিছু বলার আগেই তানিন গিটারের তারে একটা ঝংকার তুলল। মায়াবী একটা সুর বেজে উঠল পুরো করিডরে। তানিন চোখ বন্ধ করে খুব দরদ দেখিয়ে গাইতে শুরু করলো, তুমি কাঁদিও কাঁদিও আমারে পড়লে মনে নীরবে কাঁদিও, তুমি গাহিও গাহিও আমারে পড়লে মনে বিরহের গান, গাইও তাতে যদি মন না ভরে আমারে ডাকিও পাখি, কোনো এক জ্যোৎস্না রাতে ব্যথা নিয়ে তোমার বুকে আমারে দায়িকা তোমার মনে কথা কইও। তানিনের গলার স্বরটা হঠাৎ করেই পাল্টে গেছে। সেই খ্যাপাটে ভাবটা নেই, বরং এক ধরনের গভীর হাহাকার আছে গানে। রিন্নি দাঁড়িয়ে পড়ল। গানের সুরটা কেমন জানি সরাসরি ওর মনে গিয়ে ধাক্কা দিল। তানিন গিয়ে চলেছে, ওরে ও সাদের পাখি, শোনো তোমারে ডাকি, ওরে ও সাদের পাখি, শোনো তোমারে ডাকি, আমারে দূরে রাইখো না, ও পাখিরে আমারে মনের ঘরে রাইখো, ও পাখিরে আমারে আঁচল তুলে পুইসো, ও পাখিরে। পুরো করিডরে পিনপিতন নীরবতা। রিনি খেয়াল করলো ওর অজান্তেই ওর চোখ দুটো একটু চিকচিক করছে। কেন জানি গানটা শুনে ওর মনে হলো মানুষটা সত্যি হয়তো ওকে অনেক বেশি ভালোবাসে। রিনি একটু ইমোশনাল হয়ে পড়ল। সে মনে মনে ভাবল, সবাই তো আমাকে শাসন করে, প্রফেসর তো শুধু বকেই যায়, কিন্তু তানিন ভাই তো আমাকে নিয়ে এভাবে ভাবে। রিনি মুগ্ধ হয়ে তানিনের দিকে তাকিয়ে রইল। আরাব এতক্ষণ চুপ করে সবটা দেখছিল। রিন্নির চোখে মুগ্ধতা দেখে আরাবের চিবুকের হাড় শক্ত হয়ে এলো। সে দেখল রিন্নি যেন তানিনের সুরের মায়াজালে আটকে গেছে। গান শেষ হতেই তানিন গিটারটা নামিয়ে রিন্নির দিকে তাকালো। তার চোখে তখন জল টলমল। সে ধীর সুরে বলল, রিন্নি, তোমাকে হারানোর ব্যথাটা হয়তো আমার এই গানেই থেকে যাবে, তুমি সুখে থেকো। রিন্নি গলা পরিষ্কার করে আমতা আমতা করে বলল, তানিন ভাই, আপনি এত সুন্দর গাইতে পারেন, আমি তো জানতাম না, সত্যি বলছি আমার খুব ভালো লেগেছে। তানিনের মুখে একটা ম্লান হাসি ফুটে উঠল। সে আরাবের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে চলে গেল। রিন্নি দীর্ঘক্ষণ সেই চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। আরাব এবার আর থাকতে পারল না। সে কড়া গলায় বলল, কি হলো, এখানে কি দাঁড়িয়ে মূর্তির মতো রাত পার করবেন নাকি ল্যাবে যাবেন? রিন্নি একটু ঝাড়ি দিয়ে বলল, আপনি সব সময় এত কর্কশ কেন স্যার? মানুষটা এত সুন্দর গান গাইলো, তার কোনো প্রশংসা নেই। আপনি তো জীবনে একটা কলিও গান গাইতে পারবেন না। সারাদিন শুধু অ্যাসাইনমেন্ট দাও আর টাইম মেনটেন করো। আরাব একটা তাচ্ছিল্যের হাসি দিল। প্রশংসা? যে কাজটা অহেতুক ইমোশন তৈরি করে তার প্রশংসা আমি করি? আর গান গেয়ে কি জীবন চলে? রিন্নি, আপনি তো এখনও অনেক ছোট, তাই সস্তা আবেগ দেখে গলে যাচ্ছেন। রিন্নি এবার রেগে গেল, টেনে টেনে বলল, আমি সস্তা আবেগ বুঝি না স্যার। আমি বুঝি যে মানুষের মন বলে একটা জিনিস আছে। আপনার ওই বুকের ভেতর তো পাথর। আপনি কোনো দিন কারো মনের কথা বুঝতে পারবেন না, আপনি শুধু ইকুয়েশন বুঝবেন। রিন্নি হন হন করে হেঁটে আগে চলে গেল। আরাব পেছনে দাঁড়িয়ে রইল। তার হাত মুঠো হয়ে এলো। সে মনে মনে বলল, পাথর, আমার বুকের ভেতরটা
কি সত্যি পাথর, নাকি কেউ কোনোদিন সেই পাথরটা সরানোর চেষ্টাই করেনি? বিকালে বাসায় ফেরার পর রিন্নি খুব চুপচাপ হয়ে গেল। তানিনের গানটা ওর মাথায় বারবার বাজছে। রাতে আরাপ একটা টেক্সট করলো, কালকের ভাইবার সিলেবাস দেখেছো? রিন্নি উত্তর দিল, সিলেবাস দেখিনি, আর দেখার ইচ্ছেও নেই। আপনি তো রবট, আমাকে মানুষ ভাবতে পারেন না। আরাব আর কোনো রিপ্লাই দিল না, কিন্তু 1 ঘন্টা পর রিন্নির ফোনের ওপাশে একটা অডিও ক্লিপ এলো। রিন্নি অবাক হয়ে ক্লিপটা প্লে করলো। অডিওটা চালু হতেই রিন্নি থমকে গেল। কোনো বাদ্যযন্ত্র নেই, শুধু একটা গম্ভীর আর ভীষণ সুপুরুষ কণ্ঠস্বর। আরব গাইছে সেই একই গান। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধ মেখে থাকতে। কেন সন্দেহ সন্দেহ নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরও বাড়িয়ে দিছে তেষ্টা। আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলাই। বোঝে না সে বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। আরবের গলার স্বরটা টানিনের মতো, অতটা ক্যাবিক নয়, কিন্তু এতে এক ধরনের তীব্র অধিকার বোধ আর অদ্ভুত এক মাদকতা আছে। গানের সুরের চেয়ে গানের প্রতিটি শব্দে যেন সে রিন্নিকে নিজের করে পাওয়ার এক অঘোষিত দাবি জানাচ্ছে। রিন্নি বিছানায় উঠে বসলো। ওর হৃৎপিণ্ড তখন অনিয়মিত স্পন্দনে ধুকপুক করছে। গানটা শেষ করে আরাপ অডিওর শেষে খুব নিচু গলায় বলল, রিনি, গান গাইতে পারি না বলে আমার মন নেই, এটা আপনার সবচেয়ে বড় ভুল ইকুয়েশন ছিল। আশা করি কাল ল্যাবে আসার আগে এটা মনে রাখবেন। রিন্নি বালিশটা জাপটে ধরল। তার রাগ আর মুগ্ধতা সব একাকার হয়ে গেছে। সে মনে মনে ভাবল, এই লোকটা কি আস্ত একটা রহস্য। একদিকে হিটলার, আরেকদিকে এমন একটা কণ্ঠ। পরদিন সকালে আরাব যখন তার বাইক নিয়ে রিন্নিদের গেটের সামনে এসে দাঁড়ালো, রিন্নি বাসা থেকে বেরিয়ে এলো। আজ তার সাজটা একটু আলাদা, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। আরাব বাইকের স্টার্ট নামিয়ে বলল, উঠুন, আজকে আপনার ভাইবা। রিন্নি বাইকে উঠতে উঠতে ফিসফিস করে বলল, কালকের ওটার জন্য ধন্যবাদ। আরাব হেলমেটটা মাথায় দিতে দিতে বলল, ওটা ধন্যবাদ পাওয়ার জন্য ছিল না, ওটা ছিল একটা কারেকশন। আমি চাই না আমার ছাত্রীর মাথায় কোনো ভুল তথ্য থাকুক যে তার হবু বর গান গাইতে পারে না। রিনি হাসলো। বাবার সামনে তো খুব লজিক দেখান, কিন্তু গানের সময় তো বেশ আবেগ ছিল স্যার। আরাব বাইক স্টার্ট দিতে দিতে বলল, ওটা আবেগ ছিল না, ওটা ছিল গানের টোন, যে কেউ গাইলে অটোমেটিক চলে আসে। এখন চুপ করে বসুন। বাইক স্টার্ট দিচ্ছি। রিনি এবার আর দ্বিধা করলো না। সে খুব স্বাভাবিকভাবেই আরাবের কাঁধে হাত রাখলো। আরাবও এবার আর কোনো আপত্তি করলো না। বাইকটা যখন হাইওয়ে দিয়ে তীরের মতো ছুটছে, রিনি হঠাৎ বলে উঠল, তানিন ভাইয়ের গানটা সুন্দর ছিল, কিন্তু আপনারটা কেন জানি মনে দাগ কেটে গেছে। আরাব আয়নায় রিন্নির দিকে তাকালো। চোখে সানগ্লাস থাকায় রিন্নি তার চাহনি বুঝতে পারল না, কিন্তু দেখল আরাবের ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি। আরাব বলল, রিনি, তানিনের গানে ছিল বিরহ, আর আমার গানে ছিল জেদ। আমি যা একবার পছন্দ করি তা কোনো ইকুয়েশনেই অন্যের হাতে ছাড়ি না। রিনি মনে মনে বলল, আপনি তো শুধু জেদই দেখছেন স্যার, কিন্তু এই জেদের আড়ালে যে ভালোবাসাটা আপনি লুকাতে চাইছেন, ওটা কিন্তু আমি ধরে ফেলেছি। বাসায় ফিরতেই আফজাল চৌধুরী ড্রয়িং রুম থেকে হাঁক ছাড়লেন, কিরে আরাম, রিনিকে দিয়ে আসলি? আরাম ব্যাগটা রেখে বলল, হ্যাঁ আব্বু। তোমার হবু পত্রু বধূ তো গান শুনে কুপকাত। আফজাল সাহেব ভ্রু নাচিয়ে বললেন, তুই গান গেয়েছিস? তোর তো কাকের মতো গলা,
মেয়েটা নিশ্চয়ই ভয়ে ইমপ্রেস হয়েছে। আরাফ হাসতে হাসতে নিজের ঘরের দিকে চলে গেল। আফজাল সাহেব বিড়বিড় করলেন, এই ছেলেটা দেখি দিন দিন রিন্নির পাল্লায় পড়ে বদলে যাচ্ছে। আল্লাহ জানে বাসরাতে এরপর এই ছেলে কেমন হয়ে যাবে। আর মাত্র 5 দিন বাকি। রিন্নি আর আরবের পরিবার সিদ্ধান্ত নিয়েছে বিয়ের মেইন লেহেঙ্গা আর শেরওয়ানিটা ওরা দুজনে মিলে পছন্দ করবে। কিন্তু রিন্নি সকাল থেকেই তার চরিত ঢং শুরু করেছে। সে কিছুতেই আরাব নামের ওই রবট এর সাথে শপিংয়ে যাবে না। রিন্নি বিছানায় পা ছড়িয়ে বসে আছে, পরনে একটা ঢোলা পায়জামা আর টি শার্ট, চুলে এলোমেলো একটা জুটি। সে তার আমাকে সাফ জানিয়ে দিয়েছে, আমি যাব না মানে যাব না। ওই লোক কি শপিং করবে? উনি তো শাড়ির ভাঁজেও ফিজিক্সের রিফ্লেকশন খুঁজবেন। আমার শখে লেহেঙ্গাটাকে উনি নির্ঘাত ল্যাবরেটরির আপ্রন বানিয়ে ছাড়বেন। ঠিক তখনই দরজায় করা নাড়ল কেউ। রিন্নির আমার দরজা খুলতে দেখা গেল আরাব চৌধুরীকে। আজ তার মেজাজ মনে হয় একটু বেশি চড়া। হাতে বাইকের হেলমেট। রিন্নিকে এই অবস্থায় দেখে আরাব এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর কড়া গলায় বলল, মিস রিন্নি, আপনাকে কি ইনভিটেশন কার্ড পাঠাতে হবে? 10টার সময় বের হওয়ার কথা ছিল, এখন 10টা 30। আপনি কি এখনও ঘুম থেকে ওঠার পয়েসিংয়ে আছেন? রিন্নি মুখ বাঁকিয়ে বলল, আমি যাব না স্যার, আমার শরীর ভালো না। আমার মনে হচ্ছে আমার মেইন মেরুদণ্ডের স্ট্রাকচারটা ভেঙে পড়ছে। আরাপ এক পা এগিয়ে এলো, রিন্নির খুব কাছে গিয়ে নিচু স্বরে বলল, শুনুন, হয় আপনি নিজে উঠে ফ্রেশ হয়ে 5 মিনিটের মধ্যে বাইকে বসবেন, আর না হয় আমি আপনাকে এই অবস্থাতেই কাঁধে তুলে শপিং মলে নিয়ে যাব। চয়েস ইজ ইয়োরস। আমি কিন্তু ল্যাবে প্র্যাকটিক্যাল করানো মানুষ। কথা কম কাজ বেশি। আরাবের চোখের দিকে তাকিয়ে রিন্নি বুঝল এই লোক সিরিয়াস। সে বড় বড় করতে করতে ওয়াশরুমের দিকে দৌড় দিল। যেতে যেতে হাজারটা গালি দিতে বলল না, যদিও মনে মনে দিচ্ছে, কারণ জীবন বাঁচানো ফরজ। 5 মিনিট পর রিন্নি তৈরি হয়ে ড্রয়িং রুমে আসতেই দেখল সেখানে তানিন হাজির। তানিনকে দেখে আরাবের কপালে 3টা বাজ পড়ল। তানিন এক গালে হেসে বলল, আঙ্কেল বললেন আপনারা শপিংয়ে যাচ্ছেন। আমি ভাবলাম রিনি তো অনেক জেদি, আপনি একা হয়তো সামলাতে পারবেন না, তাই আমিও আসলাম। আরাব দাঁত চিবিয়ে বলল, আমাদের কোনো অতিরিক্ত লোড এর প্রয়োজন নেই মিস্টার তানিন। রিন্নি মনে মনে এক শয়তানি বুদ্ধি আঁটল। আবার স্যারের ওই গম্ভীর লেকচার থেকে বাঁচতে তানিন ভাই একটা ভালো শিল্ড হতে পারে। সে আহ্লাদি স্বরে বলল, আরে তানিন ভাই, আপনি এসেছেন, কি ভালো হলো, চলুন না আমাদের সাথে। স্যার তো শুধু কালো আর সাদা বোঝেন, আপনি থাকলে একটু কালারফুল কিছু কিনতে পারবো। আরাপ রিন্নির দিকে একটা খুনে দৃষ্টি নিক্ষেপ করলো, কিন্তু রিন্নি ততক্ষণে তানিনকে নিয়ে বাইকের দিকে হাঁটা দিয়েছে। আরাবও দাঁতে দাঁত চেপে গেল আর হেলমেটটা তানিনের হাতে ধরিয়ে দিও। তানিন আর রিন্নি দুজনেই বোকার মতো তাকিয়ে আছে। আরাব দুজনের দিকে তাকিয়ে বলল, কি এভাবে তাকিয়ে আছেন কেন? তানিন বাইক চালাতে পারেন তো, পুরুষ হিসেবে বাইক চালাতে না পারাটা বড্ড বেমানান। হ্যাঁ পারি, কিন্তু আমি কেন? আরাব একটু তানিনের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, তাহলে কি ভাবছেন রিন্নিকে আপনার পাশে আমি বসে দিব? তানিন রাগে চোখে তাকিয়ে বলে, কেন আমার পাশে বসলে কি ওর শরীর পুড়ে যাব? আরাব লিলিপ্ত কণ্ঠে বলল, পুড়ে গেলে সেটা চিৎকার করা যায়, কিন্তু সমস্যা হলো পচে গেলে কিছুই করার থাকে না। রিন্নি দুজনের দিকে তাকিয়ে বলে, কি যাবেন না হলে বলেন, এমনিও আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। আরাব তানিনের দিকে তাকিয়ে বলে, কি বলছে শুনছেন না? শেষমেশ 3জনের শপিং মলে পৌঁছালো।
আরবের মুখ তখন আমাবস্যার চাঁদের মতো কালো। শপিং মলে ঢুকে রিন্নি একটা লাল টুকটুকে জমকালো লেহেঙ্গা পছন্দ করলো। তানিন সাথে সাথে তালি দিয়ে উঠল, ওয়াও রিন্নি, এটাতে তোমাকে ঠিক যেন রক্তজবা ফুলের মতো লাগবে, একদম আগুন। আরাপ ওটার দিকে তাকিয়ে আমার একটা শব্দ করলো যেন বমি আসছে। রক্তজবা? রিনি, এটা পড়লে আপনাকে জানতো একটা ফায়ার এক্সটিংগুইশার লাগবে। এই কালারের গাঢ় এত বেশি যে মানুষের চোখ বাঁধিয়ে অন্ধ হয়ে যাবে। একদম বাজে পছন্দ। রিনি মুখ ফুলিয়ে বলল, তাহলে কোনটা নেব? আরাপ একটা হালকা পিচ কালারের সিল্কের লেহেঙ্গা দেখিয়ে বলল, এটা এটা ডিসেন্ট, এলগেন্ট, রিফ্লেকশন কম হবে, আপনাকে শান্ত দেখাবে। তানিন নাক সিটকে বলল, শান্ত? আরে স্যার, বিয়ে কি কোনো লাইব্রেরি নাকি যে শান্ত থাকবে? বিয়ে মানে ধামাকা। রিনি, তুমি এই ময়ূরী রঙের ড্রেসটা দেখো, এটা পরলে মনে হবে তুমি যেন বন থেকে সরাসরি রাজপ্রাসাদে এসেছো। আরব এবার তানিনের দিকে ঘুরে দাঁড়ালো। মিস্টার তানিন, বন থেকে রাজপ্রাসাদে আসা মানে ওটা আদিবাসী কোনো চরিত্র হতে পারে, কনে নয়। আর এই ড্রেসটার ওজন কত জানেন? রিনি এটা পরলে অবিকর্ষজ বলে গ্রেট ট্রি চটে সোজা মাটির সাথে মিশে যাবে, হাঁটতে পারবে না। তানিন জিদ ধরে বলল, আপনি সব কিছুতেই বিজ্ঞান টানেন কেন? রিন্নি, তুমি এটা পরে একবার ট্রায়াল দাও। আমি বলছি, তোমাকে দেখে সবাই হার্ট অ্যাটাক করবে। আরাব বিড়বিড় করে বলল, হ্যাঁ, হার্ট অ্যাটাক তো করবেই, তবে ভয়ে। আর মরে গেলে বাসর ঘরের জায়গায় জেলে রাত কাটাতে হবে। যা সর্বনাশ, তা তো আমার হবে, আপনার কি? শুনুন রিন্নি, আমি রিস্ক নিতে পারবো না। রিন্নি এবার একটার পর একটা ড্রেস ট্রায়াল দিচ্ছে, আর বাইরে দুই বিশেষ গৌর মহাযুদ্ধ চলছে। রিন্নি একটা কালো সিকোয়েন্সের শাড়ি পরে বের হতেই তানিন চিৎকার করে উঠল, ওফ রিন্নি, তুমি তো পুরো ব্ল্যাক হোল, সব আলো শুষে নিচ্ছ। আরাব সাথে সাথে প্রতিবাদ করলো, ব্ল্যাক হোল মানে তো ওর ভেতরে কিছুই নেই, সব শূন্য। আপনি কি ওকে শূন্য বলতে চান? আর বিয়ের দিন কালো কে পরে? এটা কি শোক শোভা? রিনি, এটা একদম ইমপ্র্যাকটিক্যাল। আপনি ওই অফ হোয়াইটটা পরুন। তানিন বলল, অফ হোয়াইট? স্যার কি রিনিকে স্কুলের পিটি টিচার বানাতে চান নাকি? রিনি, তুমি এই গোলাপিটা দেখো, একদম বারবি ডল। আরাব ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো। বারবি ডল হলো প্লাস্টিকের তৈরি একটা খেলনা যার কোনো মস্তিষ্ক নেই। আপনি কি রিনিকে ব্রেনলেস প্রমাণ করতে চান? রিনি, এই গোলাপি কালারটা আপনার গায়ের রঙের সাথে মানাচ্ছে না। ওটা পরলে আপনাকে জ্যান্ত একটা তুলা মিস্ত্রি লাগবে। রিনি নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করলো, কোথায় ফাঁসলাম আমি? তানিন ভাইকে এনে তো আরও বিপদে পড়লাম। রিনি মাঝখানে দাঁড়িয়ে অসহায়ের মতো বলল, আপনারা কি ড্রেস পছন্দ করবেন নাকি ঝগড়া করবেন? তানিন বলল, আমি বলছি রিনিকে লাল লেহেঙ্গাতেই সেরা লাগবে। আরাব বলল, আমি বলছি ওকে পেস্ট কালারেই জামদানিতে বুদ্ধিমতী লাগবে। তানিন, বিয়েতে বুদ্ধিমতী দিয়ে কি হবে? রূপ লাগবে, রূপ। আরাব, রূপ তো ক্ষয়স্থায়ী, কিন্তু ভুল ড্রেস চয়েসের আফসোস চিরস্থায়ী। আপনি কি চান ও বিয়ের অ্যালবামে নিজেকে একটা রঙিন সং মনে করুক? তর্ক যখন চরমে, তখন আরাব হঠাৎ একটা গাঢ় নীল রঙের বেনারসি শাড়ি আর তার সাথে ম্যাচিং করা একটা কাজ করা ব্লাউজ টেনে বের করলো। সেটার দিকে তাকিয়ে তানিনও কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। আরাব রিন্নির দিকে তাকিয়ে একটু নরম স্বরে বলল, রিনি, নীল আপনার পছন্দের রং, আর এই শেডটা আপনার ব্যক্তিত্বের সাথে পারফেক্টলি ম্যাচ। এবার ন্যাকামি ছেড়ে এটা
ট্রায়াল দিয়ে আসুন তো। রিনিওটা নিয়ে ভেতরে গেল। যখন বের হলো, শপিং মলের অন্য কাস্টমাররাও হাঁ করে তাকিয়ে রইল। রিনিকে সত্যি অপার্থিব সুন্দর লাগছে। তানিন কোনো মতে বলল, ইয়ে স্যার, এবার লজিক কাজ করেছেন। রিনিকে তো আসলে সুন্দর লাগছে। আরাপ নিজের অজান্তেই একটু হাসলো। তারপর গলার স্বর শক্ত করে বলল, হবে না কেন? গোল্ডেন রেশিও মেনটেন করে এই শাড়িটা সিলেক্ট করেছি। তানিন সাহেব, আপনি এবার বাড়ি যান। শপিং শেষ। তানিন কাসুমাসু করে বলল, রিনি, আমি তাহলে আসি। ওই নীলটাতে তোমাকে কিন্তু দারুণ লাগছে। রিনি হাসি মুখে বিদায় দিল তানিনকে। তানিন যেতেই আরাম রিনির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তানিনের সামনে তো খুব ঢং করছিলেন, এখন এই শাড়িটার দাম দেখে আপনার হার্ট রেট কত বাড়ছে সেটা কি মেপে দেখব? রিনি জিভ কেটে বলল, দাম যাই হোক স্যার, পছন্দ তো আপনারই। এখন শপিং তো হলো, এবার আইসক্রিম খাওয়াবেন না? আরব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আইসক্রিমের ক্যালোরি আর ঠান্ডা লাগার সম্ভাবনা নিয়ে একটা লেকচার দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আপনার ন্যাকামি মার্কা চেহারাটা দেখে আজ লজিকটা একটু স্থগিত রাখলাম। চলুন রিন্নি মনে মনে বলল। হিটলার সাহেব তো দেখি নীল শাড়িতে কপুকাত গল্প বিপরীত মেরুর টানে। বন্ধুরা, আমার গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।